বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয়ে, বিশেষ করে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং এর সঙ্গে খানিকটা রাজনীতিও, আমরা জানি যে রাজনীতির সঙ্গে অর্থনীতির একটা গভীর সম্পর্ক রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এপিসিসির প্রাক্তন সভাপতি মীর নাসির হোসেন। আর আমার ডানে রয়েছেন আরেকজন ব্যবসায়ী নেতা, বাংলাদেশ প্রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন পারভিডার প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুল্লাহ ডন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। বেশ কিছুকাল ধরে বাংলাদেশে রাজনৈতিক একটা সংকট চলছিল। সংকটটা এখন কেটেছে সেটি বলা যাবে না, তবে উত্তাপটা নিয়ে এখন একটা শান্ত পরিস্থিতি। অর্থনীতি নানা কারণে, গভর্নেন্সের কারণে, বিশ্বমন্দা পরিস্থিতির কারণে, নানা কারণে বাংলাদেশের অর্থনীতি একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। কিন্তু সেই রাজনৈতিক সংকট একটা চরম অনিশ্চয়তার মধ্যে অর্থনীতিকে ঠেলে দিয়েছিল। কিন্তু এখন যে এক ধরনের স্থিতাবস্থা বা নীরবতা বা কারো ভাষায় কবরের শান্তি বিরাজ করছে, এই অবস্থাটা আসলে অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জগুলো মনে করা হচ্ছিল সেই চ্যালেঞ্জ কতটা কমাতে পারলো কিনা, বা আপনাদেরকে আশ্বস্ত করবার মতো একটা পরিবেশ তৈরি হলো কিনা? একটা জিনিস, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস যেটা ছিল, গত বছর খুব টালমাটাল অবস্থা গিয়েছে, বিশেষ করে বছরের শেষ আড়াই মাস অত্যন্ত সংকটময় মুহূর্ত গেছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে 2013 সাল বোধহয় সবচেয়ে সংকটময় বছর হিসেবে বিবেচিত হতে পারে। কারণ গত বছর রাজনৈতিক সংকট এমন ঘনীভূত হয়েছে, বাংলাদেশে আগেও হয়েছে। 2006 সালে আমরা দেখেছি, 96 সালে দেখেছি, কিন্তু 2013 সালের সাথে কোনো তুলনা হয় না। বছরের দুটো প্রান্তে, প্রথম দিকে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটা সংকট সৃষ্টি হয়েছিল, তখন প্রায় 1.5-2 মাস অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, জনজীবন বিপর্যস্ত হয়েছে। আবার পরবর্তীতে আপনার বছরের শেষে প্রায় আড়াই মাস আমরা একদম স্থবির অবস্থায় ছিল। ঢাকা শহর সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, অর্থনীতির যে চাকাটা সেটা বন্ধ হয়ে গেছিল ভার্চুয়ালি। তো এর মধ্যে নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে অনেক কথা আছে, নির্বাচন কিভাবে হয়েছে, কি হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন একটা স্বস্তি এসছে বলে দেখা যাচ্ছে। এটা অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আপনি যে কথা আপনার বক্তব্যের প্রারম্ভে বলছিলেন যে কেউ এটাকে কবরে শান্তি বলছেন, কেউ বা বলছেন যে একটা চরম নীরবতা, যেভাবেই বলেন, তবে মানুষ কিন্তু, সাধারণ মানুষ শান্তি চায়, ব্যবসায়ীরা সেটাই চায়। কিন্তু মানে আপনাদের নিজেদের সংখ্যাটা কেটেছে কিনা? আপনি তো আর নিশ্চয়ই 7 দিন 10 দিন বা 1 মাস 2 মাসের প্ল্যান করে ব্যবসা করেন না, আপনারা কেউই করেন না। আমাদের মনে যে কিছু সংখ্যা নেই তা না, কিন্তু বাংলাদেশের এন্টারপ্রেনিয়রদের চরিত্র, এটা প্রমাণিত হয়েছে যে সংকটের মধ্যেও তারা একটা সুযোগ সৃষ্টি করতে চেষ্টা করে। আমরা হয়তো মনে করছি কেউ কেউ যে সংকট হয়তো পুনরুজ্জীবিত হতে পারে, আবার হয়তো সংকট সৃষ্টি হতে পারে, কিন্তু আমরা বর্তমান অবস্থাটাকে কাজে লাগাতে চেষ্টা করছি। কারণ আমাদের অনেক কিছু ব্যাকলগ হয়ে গেছিলো, আমাদের সাপ্লাই চেনটা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছিলো, ফ্যাক্টরি অনেককে কাট ডাউন করেছিল, প্রোডাকশন কমিটমেন্টগুলি রাখতে পারছিলাম না। আমরা সেইটিকে রিভাইভ করে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। এখন আমাদের ব্যাকআপ মাইন্ড হয়তো আছে যে এই সংকটটা হয়তো কোনো সময় আবার পুনরুজ্জীবিত হতে পারে, নাও হতে পারে। ইট ডিপেন্ডস হাউ পলিটিক্যাল প্লেয়ার্সরা কীভাবে এটাকে হ্যান্ডেল করে। সরকার এবং সংসদের বিরোধী দল নয়, যে ময়দানে যারা বিরোধী দল, তারা কিভাবে জিনিসটাকে, রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটার উপর নির্ভর করবে। যে সংখ্যা যে আমাদের মধ্যে নাই এটা সঠিক নয়, তবে আমরা সংকট থেকে উত্তোলন চাই। এবং আমি মনে করি এখানে এই যে আমরা বিভিন্ন সংকটের সময় লক্ষ্য করেছি, আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও লক্ষ্য করেছি, এবারও আমরা লক্ষ্য করলাম যে ব্যবসায়ীরা একটা সমঝোতার জন্য রাজনৈতিক বিবদমান পক্ষগুলোকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বেশ চেষ্টা তদবির করেছেন, কিন্তু যদিও ফলাফল হয়নি। তো এখন যে অবস্থা আছে, এখন তো একটা স্বাভাবিক স্বস্তিকর পরিবেশ, তো আপনারা সংখ্যাটা মাথায় রেখে সেরকম কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা নেবেন কিনা বা অব্যাহত আছে কিনা বা নেওয়া উচিত কিনা? এটা আমার কাছে মনে হয় এই বর্তমানে যদি আপনি বিশ্লেষণ করতে পারেন, এটা স্টিল প্রিম্যাচিউর। কারণ হচ্ছে যে একটা ট্রানজিশন হয়েছে, ট্রানজিশন হয়ে একটা নতুন গভর্নমেন্ট যে কোনোভাবে ফর্ম হয়েছে,
তারা বিরোধী দল তাদের কিন্তু একটা স্পেস দিয়েছে, কেন মানে আমি মাঠের বিরোধী দল, সবসময় কনফিউশন হয় কেন সংসদে একটা বিরোধী দল রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে চলো যারা ময়দানে বিরোধী দল রয়েছে তারাই কিন্তু হিসাবে আনতো। কারণ আপনার উপজেলা নির্বাচনগুলিতে আপনি দেখেছেন যে মূলত ফাইটটা হয়েছে চলো সরকারি জোট এবং বিরোধী দলের আগের যে জোট ছিল সেটার মধ্যে। তো এখানে তারাও কিন্তু একটা স্পেস দিয়েছে, মানে বেগম খালেদা জিয়া বলেছেন যে তারা জুন পর্যন্ত বা এই বছর পর্যন্ত বলছে, এই স্পেসটা চলছে। এর মাঝে আমার মনে হয় না ব্যবসায়ীরা কোনো উদ্যোগ নেওয়া সমীচীন হবে বা এটা কেউ গ্রহণও করবে না। তো ইটস ভেরি মাচ প্রিম্যাচিওর। তো আমরা যেটা করতে চেষ্টা করছি যে এই সময়টা আমরা কিন্তু যে মোমেন্টটা যখন পেয়েছি, যেমন হরতালের মধ্যে যদি আমরা দেখতাম যে রাত্রে খোলা থাকতো তাহলে রাত্রে আমরা শিপমেন্টগুলি করতে চেষ্টা করতাম, আমাদের প্রোডাকশন যে ব্যাকলগ হতো সেটা কভার আপ করতে চেষ্টা করতাম। অবরোধের মধ্যেও আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময়। এখন আমরা একটা ফ্রি স্পেস পাচ্ছি, এইটাকে আমরা ইউটিলাইজ করতে চাই, কারণ আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, আমাদের সেখানে ম্যান পাওয়ার এনগেজ রয়েছে। আমার দিন গেলে মাস গেলে তাকে পেরোলে পয়সা দিতে হয়, আমাকে ব্যাংকের ইন্টারেস্ট সার্ভিস করতে হয়, আমার গ্রোথ একটা প্রজেকশন রয়েছে, সেখানে তো আমরা বসে থাকতে পারি না। অতএব যেটা রাজনীতির দিকে চলছে আমরা উইল হ্যাভ টু ওয়াচ অ্যান্ড সি। কিন্তু আমার মনে হয় যে স্বস্তিটা এখন এসছে, এইটা ব্যবসায়ীরা কাজে লাগাতে চেষ্টা করছে এবং কাজে লাগিয়ে গত বছরে যে ব্যাকলগগুলি ছিল সেটাকে একটা মেইন স্ট্রিমে নিয়ে এসে সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। জি, শুনবো আপনার কথা। আমি সাহাবুল্লাহ রন, আপনি কিভাবে দেখছেন পরিবর্তিত পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ব্যবসায়ীরা তো সবসময় বেশি সাফারার হই, আমরা বলি। ইনফ্যাক্ট গত একটা বছর মানে 2013 সাল আমাদের মানে দেশের জন্য কিন্তু এটা সবচেয়ে একটা ব্ল্যাক ইয়ার বলা যায়, নট দিবস। কেন বছরের স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত, স্পেশালি অক্টোবরের পরে 3 মাস তো আর মানে রাস্তায় বেরোনোও যায়নি, এই অবস্থা হয়ে গেছিল। তো আমি মনে করি যে এই অবস্থা থেকে হয়তো গত 5 তারিখে তো ইলেকশন হলো। নাসির ভাই যেটা বলছিলেন যে ইলেকশন নিয়ে অনেক কথা থাকতে পারে, বাট সংবিধান অনুযায়ী ইলেকশনটা হয়েছে 5 তারিখ। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমি মনে করি যাদের সাথে আমার কথা হয়, দেখা হয়, আমাদের কলিগ ব্যবসায়ী সবাই কিছুটা কিন্তু স্বস্তির মধ্যে আছে। অ্যান্ড আমার মতে ধরেন আমি যে সেক্টরে আছি, স্পেশালি নতুন এবং রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি, আমাদের এই সেক্টরটা কিন্তু ইজ মুভিং অলরেডি। লাস্ট ওয়ান মান্থ সবাই ব্যবসা করতে পারছি, এবং সাথে সাথে যারা গার্মেন্টসের সাথে জড়িত কিংবা অন্যান্য ব্যবসার সাথে জড়িত যাদের সাথে কথা হচ্ছে বলছে যে না ঠিক আছে, আমার মনে আপাতত, কেননা যেটা বিরোধী দলের কথা বলা হচ্ছে যে বিএনপি, ওনারা তো মনে হয় না যে এখন পর্যন্ত কোনো আবার ওনারা নতুন কোনো কর্মসূচি চিন্তাধারা আছে কিংবা করবে হয়তো ইন ফিউচারে। বাট আমার মনে হয় 2-1 বছর তারা এখন আন্দোলনের কোনো আলোচনার মধ্যে নেই আর কি। জি, তারা হয়তো এখন ঘর গুছানোতে ব্যস্ত, যেটা পত্রিকায় পড়ছি, সাংগঠনিক সক্ষমতা আরও বাড়ানোর ব্যস্ত আছেন। মিনভাইল আপনি দেখেন যে বাংলাদেশের সবসময় আমরা সবাই বলে থাকি, এবং এটা সরকার বলেন বিরোধী দল বলেন তারাও সবসময় অনেক সময় বলে থাকে যে এই যত উন্নতি সব কিন্তু প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি বড় অবদান। আর এই প্রাইভেট সেক্টর আমার মতে যে কম বেশি যদি দেশে অস্থিরতা থাকে তারপরেও কিন্তু দেশ কিন্তু পিছিয়ে থাকার কথা না। আপনি দেখেন দ্বিতীয় মহাযুদ্ধের পরে জার্মান প্রায় সেকেন্ড অবস্থায় ছিল ওদের অবস্থান আমেরিকার পরেই। দেখেন আজকে এসে কি অবস্থা, 700-800 কোটি বলছি আমরা, সারা বিশ্বে জনগণ আছে, লোক আছে। তার মধ্যে দেখেন চায়না, জাপান ছিল সেকেন্ড, চলে গেছিল, এখন চায়না বিকাম সেকেন্ড চলে এসছে, জাপান থার্ড, আর ফোর্থে আবার জার্মান চলে আসছে। দেখেন এই যে এই কথাটা কেন বললাম, আমাদের বাংলাদেশ, চায়না এবং ইন্ডিয়া, আমাদের অনেক জনবল আছে। এই জনবলটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের স্পেশালি যে আমাদের জনবল, দেখেন চায়না কিন্তু অলরেডি আগে গেছে বিকজ অফ তাদের এত ম্যান পাওয়ার। ইন্ডিয়াও কিন্তু পিছিয়ে নাই, এখন আমরা আছি মাঝখানে বাংলাদেশ।
আমি মনে করি না যে বাংলাদেশ একদিন এই 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সময় চলে আসতে পারে ইনশাল্লাহ, আমি বিশ্বাস। এখন যেটা বলছি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি আমার মতে যদি কিছুটা ঠিক থাকে, আমরা যদি আমাদের যদি স্কিল বাড়াতে পারি এই জনগণের, আমার মনে হয় আমাদের যে অবস্থায় আছি আমরা বিশ্বে আরও ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারবো বাংলাদেশ। আর ব্যবসা বাণিজ্যর কথা একটু বলি, সেটা হলো যে এবং এখন তো আসলে ব্যবসা বাণিজ্যের আলোচনার মধ্যে যেটি আমরা নিয়েও আসতে চাই যে বাজেট সামনে, এবং খুব বেশি সময় নেই, আসলে বাজেট নিয়ে আলোচনাটা কি হওয়া উচিত সেটি আমরা এই সময়টাতে করাটাই এখন তো এটা পারফেক্ট টাইম। কারণ আমরা দেখি যে আমাদের বিসিসিআই বলেন, বিভিন্ন চেম্বারের উদ্যোগে বলেন, অ্যাসোসিয়েশনগুলোর কাছে ওনারা বাজেটের প্রস্তাব চায়। এখন আমরা আস্তে আস্তে তাই রেডি করি, প্রিপারেশন করি। তো আমার মতে বিরোধী দল, যেটা আমি আবারও বলছি যে মেইনলি বিএনপির কথাই বলছি, যে ওনাদের যদি ফার্দার 2, 4, 5, 6 মাসে কোনো যদি বড় প্রোগ্রাম না দেয়, তাহলে আমার মনে হয় ব্যবসা বাণিজ্যের যে চাকা অলরেডি গতি পাচ্ছে, আস্তে আস্তে কিন্তু বাড়বে, কিন্তু পিছনের কোনো রাস্তা নেই। আর আমাদের যে সেক্টর আমি বলছিলাম, আমাদের সেক্টরে তো আমরা ধরেন গত প্রায় অক্টোবর থেকে ডিসেম্বর কেউ কিন্তু একেবারে শোরুম খুলতেই পারিনি, বিকজ কন্টিনিউয়াস হরতাল এবং অবরোধ ছিল। বন্দর থেকে গাড়ি ছোটাতে পারিনি আমরা বিপদে ছিলাম। কোনো ব্যবসায়ী কিন্তু গাড়ি বের করে আনবে, তারপর বিক্রি করবে, কারণ শোরুমই তো শাটডাউন। ক্রেতা না আসলে কীভাবে আমরা গাড়ি বিক্রি করব? সো আমাদের যে ক্ষতি, এই ক্ষতি কিন্তু পোষানো বহুত কষ্ট, বিকজ আপনি জানেন যে ব্যাংক থেকে ঋণ নিয়েই তারপর আমরা ব্যবসা করি। এখন গাড়ি বিক্রি হয় নাই, ঋণের যে হার আপনি জানেন যে 18%, এই 18% এই ঋণের হার দিয়ে ব্যবসা করা যে কত ডিফিকাল্ট। এই 3 মাস 4 মাস কিন্তু গাড়িগুলো পোর্টে পড়েছিল, ড্যামেজ হচ্ছে, গাড়িতে এসছে অনেক। আমরা তারপরেও আশা করব যে এখন যখন মার্কেট ঘোরা শুরু করেছে, একটা গুড নিউজ দেই, বিকজ আপনার মাধ্যমে যারা গাড়ি কেনেন কিংবা ভোক্তা আছেন তাদের জন্য একটা ভালো নিউজ। এটা হলো গত 1.5-2 বছরে গাড়ির যে দাম ছিল তার থেকে গত 1-1.5 মাস ধরে গাড়ির দাম অনেক কম। যারা প্ল্যান করছেন গাড়ি কিনবেন, তারা এই বাজেটের আগে কিন্তু গাড়ি কিনতে পারেন। কেননা কি কারণে কম একটু বলি, সেটা হলো যে ধরেন জাপানে আপনার গিয়ে ডলার অ্যাপ্রিসিয়েট হয়েছে, এখানে বাংলাদেশে টাকা অবমূল্যায়ন মানে অ্যাপ্রিসিয়েট হয়েছে। এই দুইটা কারণে আমদানি করতে গিয়ে কিংবা জাপানে গাড়ি কিনতে গিয়ে কিন্তু সস্তা হচ্ছে। পাশাপাশি আমাদের অবচয় সুবিধা গত বছর 35% ছিল, এই বছরে 45 করা হয়েছে, গত অর্থ বছরে আর কি। এতে করে দেখা যাচ্ছে যে একটা গাড়ি, ছোট্ট একদম করলা গাড়ি দিয়ে বলছি, একটা গাড়ি করলা গাড়ি, যেটা টয়োটা করলা এক্সিও, যে গাড়িটা আমরা গত 1.5 বছর আগে কিংবা 1 বছর আগে বিক্রি করতাম 22 লক্ষ টাকা, এটা প্রায় এখন 16 লক্ষ টাকা নেমে আসছে, 16 থেকে 16.5 লক্ষ। একটা টয়োটা প্রিমিও, টয়োটা এলিয়ন, যে গাড়িগুলো আমরা 30 লক্ষ টাকা বিক্রি করতাম, এটা প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা কমে গেছে। তো আমি মনে করি যে এখন ইট ইস এ ভেরি মানে হাই টাইম ফর এ বায়ার, দে ক্যান বাই এ কার। সবচেয়ে সস্তায় যাচ্ছে এই গাড়ির দাম। আর পাশাপাশি আমি আপনার এই প্রোগ্রামে আগেও একবার বলে গেছিলাম হয়তো, যে আমাদের অটো লোন যে সুবিধাটা দিত, মানে কেউ গাড়ি কিনতে গেলে যে ব্যাংক যে ফিনান্স করতো, গত 1-1.5 বছর আগে ব্যাংক 70% ফিনান্স করতো, আর যারা ক্রেতা আছেন তাদেরকে 30% দিতে হতো। বাট গত 1.5 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের এক সিদ্ধান্তের কারণে প্রায় এখন রিভার্স করে ফেলেছে, যেটা ব্যাংক অনলি 30% দিচ্ছে আর ক্রেতাকে দিতে হবে 70%। এতে করে অ্যাকচুয়ালি আমরা তো রিকন্ডিশন গাড়ি বিক্রি করি, রিকন্ডিশন গাড়ির ম্যাক্সিমাম বায়ার কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোক। তারা কিন্তু গাড়ি কিনেন ব্যাংকের কথা চিন্তা করি যে ব্যাংকের লোন দিবে তবে গাড়ি কিনবে। এইসব কারণের জন্য কিন্তু গাড়ির বিক্রি আমাদের কমে এসেছিল। তো আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এখন সিদ্ধান্ত নেওয়া উচিত, কেননা আপনি জানেন যে ব্যাংকগুলোতে প্রায় 90,000 কোটি টাকা অলস টাকা পড়ে আছে। আপনি জানেন যে আমি একটা ব্যাংকের ডাইরেক্টর, আমরাও জানি যে জি উনি একজন ব্যাংকের ডাইরেক্টর, আমরা জানি। বিকজ কোনো শিল্প কারখানা করে ব্যাংক থেকে যদি লোন নিয়ে 18 থেকে 20% সুদ দিয়ে খুব কম কিন্তু ভায়াবেল হবে। এইখানে যদি এই সেক্টরে যদি এখন গাড়ির সেক্টরে মানে ব্যাংক যে ব্যাংকগুলো অটো লোন দিত, এই গাড়ির সেক্টরে যদি লোন দেয়, আমি মনে করি বিকজ
খুব ভালো রিটার্ন, কেননা যারা আগে এই অটো লোন দিত তাদের প্রায় 99.9% রিকভারি ছিল, এবং তারা সব ব্যাংক বলেছে যে আমরা খুব ভালো ব্যবসা করেছি। তা আমার মতে এখন শিল্প খাতে যখন ঋণ দেওয়া হচ্ছে না, অলস টাকাগুলি পড়ে আছে, এখন পারফেক্ট টাইম আমার মনে হয় যে এখন যদি বাংলাদেশ ব্যাংক আবার তাদের অবস্থান থেকে আগের অবস্থায় চলে আসে এবং অটো লোন দেয়, তাহলে মানে গাড়ি বিক্রি আরও বাড়বে এবং ক্রেতারা কিন্তু গাড়িগুলো কিনতে পারবেন। মিস্টার নাসির হোসাইন, অনেকগুলো প্রসঙ্গ কিন্তু আকার ইঙ্গিতে নিয়ে আসবার, একটি হচ্ছে তার নিজের খাত নিয়ে আলোচনা করেছেন, আর সেটিও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর বাইরেও বাংলাদেশের সম্ভাবনার পৃষ্ঠ সংকটের জায়গাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আপনি বাজেটের প্রসঙ্গ তুলছিলেন। আসলে আমাদের এখন দেখতে হবে যে ইকোনমিতে কোনটা চ্যালেঞ্জিং। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছিল গার্মেন্টস খাতের যে কমপ্লায়েন্স ইস্যুটা রয়েছে, কারণ এত টালমাটাল অবস্থার মধ্যেও কিন্তু এক্সপোর্ট গ্রোথ ইজ মোর দ্যান 18%। র জুট আর জুট ছাড়া গত বছরে কিন্তু এক্সপোর্ট গ্রোথ হয়েছে, নেগেটিভ হয়েছিল জুট অ্যান্ড র জুট এক্সপোর্টে। তো গার্মেন্টসের যে চ্যালেঞ্জটা এসেছিল কমপ্লায়েন্স ইস্যু, আপনার ফ্যাক্টরি কন্ডিশনটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হবে। বায়ার্স এবং স্টেক হোল্ডার্স ইউরোপে এবং আমেরিকা, তাদের কথা হচ্ছিল যে দে ডোন্ট ওয়ান্ট রিপিটেশন অফ রানা প্লাজা অর তাজরিন গার্মেন্টস। তো সেইখানে একটা বড় ইস্যু, সেটা অ্যাড্রেস করা খুব সহজ না। আবার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু break your factory compliance, then get away. So close, shut down and go. This is a message actually from the buyers, যে তারা আর কেন তাদের সাথে কিন্তু তাদের যে মানে বায়ার্স রয়েছে, সেখানে বায়ার্স কমিউনিটি রয়েছে, সেখানে সোসাইটি রয়েছে। তারা তাদের কাছে হচ্ছিল যে বাংলাদেশ থেকে কেন কিনবা তুমি, যে দেশে কমপ্লায়েন্স নেই, যেখান থেকে তোমরা নিয়ে আসছো সেখানে মানুষ মারা যাচ্ছে। There are other markets like Cambodia, Vietnam and other places. Why not from there? এইটা কিন্তু তাদের উপর একটা প্রেশার রয়েছে এবং ইন্টারন্যাশনাল প্রেশার, সেটা থেকে তারা যেটা চাচ্ছে সেখানে তারা সহায়তাও দিতে চাচ্ছে, কিন্তু কন্ডিশনটা খুব রিজিড। যেভাবে বলছে যে প্রত্যেকটা সুইং এরিয়াতে স্প্রিংকলার লাগাতে হবে, তারপরে যে স্ট্যান্ডার্ড, এইটা একদিনে করা ডিফিকাল্ট। আবার বায়ার্সরা কিন্তু সেটা মানে যারা স্টেক হোল্ডার্স, যারা ওপিনিয়ন বিল্ডার, তারা কিন্তু মানতে চাচ্ছে না। তারা বলছে যে কমপ্লায়েন্ট হতে হবে। তো এই কমপ্লায়েন্স ইস্যুটা কিন্তু মানে ওই রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেই সময় কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হয়নি, এখন মুভ করছে। এইটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। জিএসপি ইজ অ্যানাদার, জিএসপি ইন এ সেন্স চ্যালেঞ্জ, ইন এ সেন্স যে জিএসপি গার্মেন্টসের এই মানে তাজরিন বা রানা প্লাজার জন্য সাফারার হয়েছিল অন্য যারা জিএসপির বেনিফিশিয়ারি ইউএস মার্কেটে, কেন গার্মেন্ট ইজ নট দ্য বেনিফিশিয়ারি, কেন গার্মেন্টস জিএসপির আওতায় আসে ফার্মাসিউটিক্যালস, লেদার, মানে লেদার গুডস, অন্যান্য জিনিস। তারা কিন্তু একজনের দোষে আরেকজন কিন্তু পানিশড হচ্ছে। তো এটা একটা পলিটিক্যাল এবং ইম্প্যাক্ট রয়েছে। বাণিজ্যমন্ত্রী মহোদয় কালকে বলছেন যে পরশুদিন যে 16টা কন্ডিশনের মধ্যে 13টা বাংলাদেশ অলরেডি কভার করে ফেলেছে, এবং উনি আশা করছেন যে মার্চ মাসে যে জিএসপির হিয়ারিং হবে তখন হয়তো রিভাইভ করবে, যদি কোনো পলিটিক্যাল কোনো স্ট্রিং না থাকে। সেই জায়গায় অবশ্য উনি আবার বড় একটা সংকট দেখছেন। এখন ব্যাপার হচ্ছে যে এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। একটা হলো রিয়েলি আমরা কমপ্লায়েন্ট হয়েছে কিনা, সেটা একটা ব্যাপার। তারপরে দ্বিতীয় বছর হলো গভর্নমেন্টের সাথে বায়োলেটারাল যে সম্পর্ক, সেটা কিন্তু সব জায়গায় ট্রেডের উপর ইম্প্যাক্ট পড়ে। তারপর যে জিনিসটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন দ্য ইকোনমি, সেটা কিন্তু কমে গেছে এবং বিগত বছরে কমেছে, এই বছরে কমেছে। আপনার কন্ট্রাকশন মনিটারি পলিসিতে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের টার্গেট ধরা হচ্ছে 16.5%, কিন্তু প্র্যাকটিক্যালি ডিম্যান্ড নেই। যে লিকুইডিটি, হিউজ লিকুইডিটি রয়ে গেছে। আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 11%। আপনি যদি ইনফ্লেশনকে সেটার সাথে নেগেট করেন, উইচ ইজ রিয়েল সেন্স ইজ 4-5%। তো এই গ্রোথ রেট দিয়ে আমরা না পারবো মধ্যমায়ের দেশে উন্নীত হতে, না পারবো আমাদের যে জিডিপির গ্রোথের টার্গেট রয়েছে সেখানে পৌঁছতে। আমরা দেখতেছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আমি দেখতে পাচ্ছি যে গত বছর 8.4% নেগেটিভ ক্রেডিট ইয়ে হয়েছে, এবং আপনার
ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্টেশন এখনো সেই প্রায় 32% নেগেটিভ রয়েছে। র মেটেরিয়ালস সেখানে 4-5% কম নেগেটিভ রয়েছে, ঋণাত্মক রয়েছে। এই পরিস্থিতিতে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ। একটা অর্থনীতিতে যদি বিনিয়োগ না, আমি হয়তো বলতে পারি যে বাংলাদেশে 6%, এবার একটু কম হবে, লাস্ট 15 ইয়ার্সে প্রায় 6% প্লাস মাইনাস আমাদের গ্রোথ হয়েছে, এবং যেটা পৃথিবীর 20টা দেশের বেশি অ্যাচিভ করতে পারে না। তো সেই স্ট্যান্ডার্ডে নিশ্চয়ই আমরা একটা ভালো পজিশনে রয়েছি, এবং এটা রিমার্কেবল আর ফেনোমেনাল অ্যাচিভমেন্ট আমি বলবো। কিন্তু হোয়াট উই আর লুজিং, দ্য অপরচুনিটিস দ্যাট উই আর লুজিং, আমার অপরচুনিটি রয়েছে এই গ্রোথ রেটটাকে 7-8% নেওয়ার সুযোগ আমাদের ছিল, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না বিভিন্ন কারণে, 2-3টা কারণে। একটা হচ্ছে আমার ভৌত অবকাঠামো, আমার জ্বালানি এবং বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়ন, জ্বালানি অ্যাভেলেবিলিটি, আমরা নতুন গ্যাস সংযোগ পাচ্ছি না, এক্সপ্যানশন করতে পারছি না, নতুন ইউনিট করতে পারছি না। তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের একটা ব্যাপার রয়েছে, যে অ্যাভেলেবিলিটি অফ মানে নিষ্কণ্টক জমি যেটা আমরা বলি, সেটার অভাব। তারপরে সর্বোপরি যেটা রয়েছে সুশাসনের অভাব। এই সুশাসনের অভাবের জন্যে যে আমাদের জিডিপির গ্রোথ কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখন আমরা সবসময় বলছি যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছতে চাই। মধ্যম আয়ের দেশে পৌঁছতে হলে আমাদের জিডিপি গ্রোথ 8+%, এটা সাস্টেইনেবল সেটা আবার 1-2 বছর, at least 5 বছরের জন্য সাস্টেইনেবল পিরিয়ডের জন্য আমাকে মেনটেন করতে 5 হবে বছর মিনিমাম, কারণ এদিকে পপুলেশন বাড়ছে, সেই সাথে এটা নিগেট হচ্ছে। সেই জন্য আমি যেটা সবচেয়ে শঙ্কিত সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাড়ার কোনো সিনারিও দেখতে পাচ্ছি না। তারপরে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, আপনি এডিবির 7 মাসে এডিবির এক্সপেন্ডিচার হলো 33%। তো সঙ্গত কারণে এর পেছনে রাজনৈতিক অস্থিরতার একটা কারণ, আমি ডেফিনেটলি, কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু আমরা দেখেছি এডিবির আমাদের সাফল্যের চিত্রটা খুব ভালো নয়। এখন সঙ্গত কারণে সরকারকে এডিবিকে ডাউনসাইজ করতে হয়েছে। এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি না হয় ইকোনমিতে, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেখানে কিন্তু হওয়া সম্ভব না। সরকার রাস্তা বানাবে, পুল বানাবে, পোর্টের উন্নয়ন করবে, এইটা প্রাইভেট সেক্টর সেই সুযোগটা গ্রহণ করে অর্থনীতিতে বিনিয়োগ করবে এবং সেখানে প্রবৃদ্ধি হবে। এইটাই হলো অর্থনীতির নিয়ম। সেই জিনিসটা হচ্ছে না। সেই জন্য আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছিল যে আমাদের পাশে আজকে দেখেন চায়না গ্রো করছে, ইন্ডিয়া গ্রো করছে। ইন্ডিয়া যদিও গ্রোথ রেট গত কয়েক বছরে অনেক কমে গেছে বিভিন্ন কারণে, তবুও তারা একটা মানে তাদের সারপ্লাস রয়েছে। তো চায়না তো হিউজ সারপ্লাস। তো আমাদের সেই সংকটের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি। তো আমাদের অনেক ইন্ডিকেটর ভালো, আমি বলবো যে অনেক ইন্ডিকেটর ভালো। আজকে আমার রেমিটেন্স আয় প্রায় 19 বিলিয়ন। তো আপনার এই ইনফ্লেশন একটা মোটামুটি একটা পর্যায়ে রয়েছে, যদিও এখন কিছুটা বেড়েছে। খাদ্য বহির্ভূত যে সমস্ত পণ্য রয়েছে সেখানে ইনফ্লেশনের একটা টেন্ডেন্সি 7.52% চলে এসছে। তো তবুও আমি মনে করি যে একটা যৌক্তিক পর্যায়ে রয়েছে। তারপরে আপনার ফিসক্যাল আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেখানে কিন্তু এবার টার্গেট ফুলফিল হবে না, এবং সরকারকে আবার সেটিকে রিভাইজ করতে হবে, যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা করতে হবে। কারণ যদি ইম্পোর্টেশন না হয়, যদি বিনিয়োগ না হয়, সেখানে ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে। তো এই জিনিসটা আমার যেটা শঙ্কা, সেটা হচ্ছিল যে আমরা যদি এই প্রবলেমগুলি অ্যাড্রেস করে এগিয়ে না যেতে পারি, উই আর লুজিং দ্য অপরচুনিটিস। আমাদের ভবিষ্যতের যে সম্ভাবনা সেটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এই যে বারবার আপনি ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমরা দেখি যে সরকার তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সবসময় গর্ব করছে, যে পরিমাণ রিজার্ভ আছে, রেকর্ড পরিমাণ। অন্যদিকে মিস্টার হাবিবুল্লাহ ডনও বলছিলেন যে ব্যাংকগুলোতে লিকুইডিটি মানে অলস তারল্য প্রচুর। তো এগুলো কাজের মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা তো গত বছর হয়নি, একটা রাজনৈতিক কারণে মানুষ এমনি ইলেকশনের আগের বছর থেকে, মানে ইলেকশনের বছরে সবসময় যারা বিনিয়োগ করেন তারা একটু চিন্তা ভাবনা করেন, তারা একটু স্লো হয়ে যান। তারা দেখতে চান যে সরকার পরিবর্তন হয় কিনা, আমাদের দেশে সরকার পরিবর্তনের নীতির পরিবর্তন হয়, যার জন্যে
ইনভেস্ট যারা করেন তারা ক্ষতিগ্রস্ত। বিভিন্ন সময় দেখা গেছে যে ইনভেস্ট করা গেছে, যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট হয়তো কতগুলি কমিটমেন্ট বা কতগুলি ফ্যাসিলিটি দিয়েছে, পরবর্তী গভর্নমেন্ট সেটা উইথড্র করে দিয়ে গেছে, এই জিনিসটা হয়। সেই জন্যে লাস্ট ইয়ারে অব দি টেনিয়র সবসময় বিনিয়োগ কিন্তু একটু কম হয়। তো এর সাথে যোগ হয়েছে আমার সবচেয়ে বড় সংকট লাগে হলো গ্যাসটা হচ্ছিল যে আমরা গ্যাস আমাদের একটা আজকে যে বাংলাদেশের শিল্পায়ন হয়েছে, আজকে যে প্রবৃদ্ধি দেখছেন তার একটা অন্যতম কারণ হচ্ছিল যে সুবিধা দামে এবং আমরা গ্যাস পেয়েছি। একসময় তো আমরা চিন্তা করতাম, বলতাম যে আমরা গ্যাসের উপরে ভাসছি, আমরা এক্সপোর্টের কথা চিন্তা করছি, কিন্তু আমরা ভবিষ্যৎটাকে তখন দেখতে পারিনি বা ক্যালকুলেট করতে পারিনি, হিসাবের মধ্যে আনতে পারিনি যে ইকোনমি যেভাবে বাড়ছে, সেভাবে যে চাহিদা বাড়ছে, বিদ্যুতের চাহিদা, গ্যাসের চাহিদা বাড়ছে, সেটা আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক, যারা পলিসি মেকার, যারা পরিকল্পনাবিদ, তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছেন বলে আমার মনে হয় না। যার জন্য আজকে আমরা সাফার করছি। আজকে আমরা চেষ্টা করি, কিন্তু গ্যাসের প্রবলেমটা হচ্ছিল যে আমরা নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন করতে পারছি না যেখান থেকে উত্তোলন করা হবে। পাশাপাশি যে গ্যাসটা উত্তোলিত হচ্ছে সেটাকে আমরা সরবরাহ ব্যবস্থায় সম্পূর্ণ আনতে পারছি না, কারণ আমার ডিস্ট্রিবিউশন লাইন্স এবং ন্যাশনাল গ্রিড সেভাবে গড়ে ওঠেনি, এবং বিভিন্ন জায়গায় কনস্ট্যান্টস রয়েছে যার কম্প্রেসার দিয়ে এন্ড ইউজার পর্যন্ত নিতে হচ্ছে। তো এই সংকট কিন্তু দ্বিমুখী সংকট। এইটা যদি আমরা কিছুটা সলভ করতে পারতাম, আজকে গ্যাস যদি ইন্ডাস্ট্রিগুলিতে দেওয়া যেত এবং প্রায়োরিটাইজ যদি আজকে করা যেত। আমাদের দেশে নীতির পরিবর্তনে কি গত সরকার আপনার একসময় সিদ্ধান্ত নিলেন, যেটা আমরা সাধুবাদ জানিয়েছিলাম, যে ডোমেস্টিক ক্ষেত্রে গ্যাস সরবরাহ না করা। সরকার মানে এই সরকার মানে আগে লাস্ট আওয়ামী লীগ কোম্পানি যেটা জাস্ট ইমিডিয়েট যেটা, কিন্তু ইলেকশনের আগে দেখা গেল যে পলিটিক্যাল রিজনে আবার গ্যাস কানেকশন দেওয়া, যদিও খুব বেশি আঘাত, বাট ইট ওয়াজ সিম্বলিকলি দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে একটা লং টার্ম পলিসি মেকিং করতে হবে। আমাদের কয়লা রয়েছে, কয়লা আমরা উত্তোলন করতে পারছি না, একটা জাতীয় কয়লা নীতি আমরা প্রণয়ন করতে পারছি না, রাজনৈতিক আবর্তে সেটা পড়ে যাচ্ছে। কোন মেথডে কয়লা উত্তোলন হবে এই নিয়ে আজকে আমরা 15 বছর দ্বন্দ্বের মধ্যে রয়েছে। এই দ্বন্দ্ব থেকে আমাদের উঠে আসতে হবে, কারণ আজকে দেখছি আপনার তারপর কয়লা যা উত্তোলিত তা ব্যবহৃত হচ্ছে। আপনি কালকে পত্রিকায় দেখলে দেখবেন যে পরবর্তী হিউজ স্টক অফ কোল রয়েছে, সেটা ব্যবহৃত হচ্ছে না। সেই জন্য আমার মনে হয় জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার জন্য আমাদের সঠিক নীতিমালা প্রণয়ন করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি অ্যাকচুয়ালি বিনিয়োগ কমে যাওয়ার যে কয়টা কারণ দেখি, তার মধ্যে সর্বপ্রথম আমার কাছে কি মনে হয় সেটা হলো যে ব্যাংকের যে উচ্চ সুদের হার, এটা যদি ঠিক না করা হয়, আসলে আমরা আপনারা বলেন, আপনারা করেন না কেন? আমরা আপনি তো ব্যাংকের সঙ্গে যুক্ত, উনি ব্যাংকের সঙ্গে যুক্ত, প্রভাবশালী। আমরা তো আগে ব্যবসায়ী, পরে না ব্যাংকের ডাইরেক্টর হয়েছি, আগে ব্যবসায়ী। সো আমরা কিন্তু এটা বলি যে ইনফ্যাক্ট আমানতের যে সুদের হার আছে, ওটা যদি সিঙ্গেল ডিজিট না করা হয় আমানতের, ধরেন ওটা যদি 7 কিংবা 8 করা হয়, আর তারপর ল্যান্ডিং যদি আমরা এটা করতে পারি 12-তে, তাহলে ঠিক আছে। তা না হলে কিন্তু 18% ঋণ নিয়ে এই সুদ দিতে গিয়ে আমার মনে হয় না যে কোনো বিনিয়োগকারী আমার আইদার সুদটা নিবে ঠিকই, কিন্তু টাকা দিবে না, ডিফল্টার হবে, সেটাই দেখা যায়। তো প্রথম কারণ হলো বিনিয়োগ কমে যাওয়া। আমার মনে করি যে উচ্চ সুদের হার, এটা কমানো উচিত। নাসির ভাই যেগুলি কথা বললেন যে অবকাঠামো, অফকোর্স অবকাঠামোর উন্নয়ন, সেটাও একটা বড় প্রতিবন্ধকতা। পাশাপাশি গ্যাস, ইলেকট্রিসিটি বিষয়ে এই সরকার আর গত আমলে অনেক চেষ্টা করেছেন এটাকে একটা যেভাবে হোক সমস্যার সমাধান করার। ইলেকট্রিসিটির অনেকটা সমস্যার সমাধান হয়েছে, বাট এখানে আরও কয়লা ভিত্তিক ইলেকট্রিসিটি কিংবা আরও কিছু করা উচিত, সেটা আমি মনে করি। আর অনেক কিছু জিলু ভাই আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু পড়ে থাকে মুখ থুবড়ে আমাদের দেশে। আমি আমার নিজের সেক্টরে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। গত অর্থ বছর 13 জুনে আমাদের গাড়ির একটা এসআরও হয়েছে। তো ওই এসআরওটা জুনের 6 তারিখে হয়েছে গত অর্থ বছর। এটা আবার এসআরও কারেকশন করতে গিয়ে জুলাইয়ের 1 তারিখে কিছু শব্দগত মারপ্যাচের জন্য
আমরা দীর্ঘ 7-8 বছর ধরে 1 বছর পুরাতন গাড়ি যে অবচয় সুবিধা পেতাম সেটা কিন্তু আর পাচ্ছিলাম না। তো জুলাইয়ের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত একটা এসআরও কারেকশন করতে প্রায় 8 মাস হয়ে গেল, কিন্তু এসআরও কারেকশন করতে পারিনি। এতে করে সরকার কি হলো, সরকার রাজস্ব পাচ্ছে না। কিন্তু আমাদের ওই 1 বছর পুরাতন গাড়ি প্রায় অনেক গাড়ি বন্দরে পড়ে আছে, যেটা আমরা ছুটাতে পারছি না। সরকার রাজস্ব পাচ্ছে না টাইমলি, পাশাপাশি আমাদের যে গাড়িগুলো বন্দরে আছে ওগুলো ড্যামারেজ আসতেছে, এভরিডে 500 টাকা করে আসতেছে। পাশাপাশি আমরা ব্যাংক থেকে তো লোন নিয়ে মানে সুদ নিয়ে তো এই গাড়িগুলো আমদানি করেছি, আমরাও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো যেটা বলছি যে আমাদের অনেক কর্মকাণ্ড কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য কিন্তু আমরা আটকে যাই, করতে পারি না। আমার মনে হয় আমরা এগুলির থেকে বেরিয়ে আসা উচিত। পাশাপাশি আমি মনে করি যে সরকারের অবকাঠামোর জায়গায় এখানে আরও বেশি করে নজর দেওয়া উচিত। কেননা আপনি দেখেন এই সরকারি গত আমলে আর কি গত 5 বছরে ওনারা চেষ্টা করেছেন যে ফ্লাইওভার করার জন্য 2টা ফ্লাইওভার করেছেন। একটা এটা কি বল নিকুঞ্জর ওখানে করেছেন, আর একটা করেছেন গুলিস্তানে। আপনি দেখবেন যে ফ্লাইওভারগুলো হওয়ার পরে উত্তর থেকে আসতে গেলে কিন্তু এখনো ট্রাফিক জ্যাম নেই, এবং গুলিস্তানের দিকে যান ওখানে কিন্তু ট্রাফিক জ্যাম কমে গেছে, কিন্তু যানজট কমে গেছে। এটা অ্যাকচুয়ালি প্ল্যান ওয়াইজ যদি করা যায়, পাশাপাশি শিল্পগুলোকে যদি আস্তে আস্তে ঢাকার বাইরে নেওয়া যায়, ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে ঢাকা শহরের চিত্র অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনি দেখেন যে হাতির ঝিল এটাও করেছে, এটাও অনেকটা পকেট হয়েছে, অনেকগুলো লুফ হয়ে গেছে, এদিক দিয়ে কিন্তু গাড়িগুলো কিন্তু অনেক পাস হয়ে যাচ্ছে। তেজগাঁর জায়গার যে এই জায়গাগুলো কিন্তু আর যানজট হচ্ছে না। তো আমি মনে করি অবকাঠামো সরকার যে প্ল্যান নিয়েছে 4 লেন ঢাকা চট্টগ্রাম, এটাকে মনে হয় 6 লেন উন্নতি করার কথা, ঢাকা আরিচা, এগুলি যদি পর্যায়ক্রমে করে ফেলানো যায়, সরকার যদি এগুলি প্রায়োরিটি নেয়। আপনি যেটা বলছিলাম যে বিদ্যুৎ খাত নিয়ে সরকার কাজ করছে, আমার মনে হয় এটাও তো অগ্রাধিকার আছে বিদ্যুৎ খাত। পাশাপাশি গ্যাস, আমি যদি গ্যাস উত্তোলন করতে না পারি, কয়লা উত্তোলন করতে না পারি, তা আমার এটা দিয়ে কারা, এটা ইউজ করবে কারা, এটা আমার প্রশ্ন। এই যে বলা হয় নেক্সট জেনারেশনের জন্য রেখে দিবে, নেক্সট জেনারেশন, এই জেনারেশন যদি মরে যায় তো নেক্সট জেনারেশন দিয়ে কাকে দিয়ে চলবে? আমার তো এগুলিতে একটা কথার কথা আর কি, যে নেক্সট জেনারেশনের জন্য রেখে যাবে। দেখুন, কোনো কিছু কিছুর জন্য বসে থাকে না, কিন্তু আমাদের সময় মতো যে জিনিসটা আমরা ইউজ না করি সেটা পরে আমরা কিন্তু সাফার করব। এই যে যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পড়ে আছে, এখন সুযোগ দিচ্ছে কি যারা রপ্তানি খাতে আছে তারা কিন্তু বিদেশ থেকে স্বল্প হারে আপনার লোন নিতে পারছেন, 3% or 4%। এখন এই সুবিধাটা দিছে, লাস্ট গভর্নমেন্ট দিয়েছে, আমি মনে করি এটা চমৎকার সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি সবাই ওদিকে ঝুঁকে যায়, লোন যদি ওখান থেকে নেওয়া শুরু করে, আমাদের এই লোকাল ব্যাংকগুলোর অবস্থা কি হবে? এটা আমার একটা প্রশ্ন। অফকোর্স সরকারি ক্রেডিটটা নিচ্ছেন, বলছেন যে তারা এই সুযোগটা করে দিয়েছে, বিকজ এখানে উচ্চ হারে সুদের হারের জন্য ওনারা বলছেন যে আপনার বাইরে থেকে যে বিদেশি যে ঋণ আছে ওখান থেকে টাকা নিয়ে আপনারা চলেন। কিন্তু ওইখান থেকে এখন তাও তো এটা কিছু ক্যাটাগরি আছে, সবাই পারবে না। যারা ট্রেডিংয়ের সাথে আছে অফকোর্স তারা অ্যালাউ না, যারা উৎপাদন খাতে আছে তারাই এইগুলি সুযোগ সুবিধা পাবে, কিন্তু কয়েকটা খাত দেওয়া আছে। তো এখন সবাই যদি ওই খাত থেকে যদি লোন নেওয়া শুরু করে, যদিও সবাই পারছে না, কেস টু কেস হয়, আমার দেশীয় ব্যাংকের অবস্থা কি হবে? সবাই ওদিকে ডাইভার্ট হয়ে যায়। দেশের ব্যাংকের কথা তো চিন্তা করতে হবে যে আমি তাহলে আমার 90,000 কোটি টাকা বলছে যে ব্যাংকগুলিতে পড়ে আছে, এগুলিকে তাহলে পড়েই থাকবে অলস টাকাগুলো, এগুলো তো ইনভেস্ট হতে হবে। টাকা যদি ইনভেস্ট না হয় তাহলে ব্যাংকের কাজ কি? বসে থাকা। সো আমি মনে করি এই পয়েন্টগুলি অফকোর্স বাংলাদেশ ব্যাংকেরও চিন্তা করা উচিত যে উচ্চ সুদের হার যদি না কমানো হয়, আমার মনে কোনো ইনভেস্টই ফিজিবল হবে না। আলটিমেটলি কিন্তু বছর শেষে এন্ড অফ দ্য ইয়ার দেখা যাবে যে যিনি ঋণ নিয়েছেন উনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, উনি আর ক্লাসিফাইড হয়ে যাবে, উনি আর কিন্তু টাকা ফেরত দিতে পারবে না। তখন দেখা যাবে মামলা করা হচ্ছে, পিছনে দৌড়া হচ্ছে, পত্রিকায় নাম আসবে, বিভিন্ন বড় বড় কোম্পানি যখন পালিয়ে যাচ্ছে বাইরে, তাই হবে কিন্তু। সো দুর্ভাগ্যজনক হলো সত্য যে এইগুলি কিছু হচ্ছে, কিন্তু আমরাও ফেস করছি। আমাদের সব ব্যাংকে কম বেশি এরকম ডিফল্টার আছে দেখা যায়। সো এই খাতগুলি সরকার চিন্তা করবেন। আর আমি আরেকটা যেটা কথা বলতে চাচ্ছি যে রাজনীতিক যে স্থিতিশীলতা, এটা সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন। এখন যারা পলিটিক্স করেন তারাও কিন্তু অনেকে ব্যবসায়ী, তারাও চিন্তা করবেন, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন গত 1 বছর, বিকজ রাজনীতি এবং অর্থনীতি দুটো একসাথেই চলছে, একটার পরিপূরক, একটা না থাকলে আরেকটা চলতেই পারে না। সো আমি মনে করি যে আমরা
সব কিছু মিলিয়ে এখন যে অবস্থায় আছি এটা যদি কন্টিনিউ হয় মনে হয় যে আমরা ইনশাল্লাহ ভালো করব। ভাবমূর্তির কোনো সংকট আছে মনে হয় দেশে? ভাবমূর্তি না, আমরা তো আপনি মনে করছেন? সংকট ভাবমূর্তি দেখি না। আমি একটু বলি, ধরেন অফকোর্স এখানে বিভিন্ন রকম কথা রয়ে গেছে যে এই সরকার যে ক্ষমতায় এসছেন, যে ইলেকশনটা হয়েছে। না, আমি দেশের ভাবমূর্তির কথা বলছি, যেমনটা কিছুটা গভর্নেন্সের সঙ্গে সম্পর্কিত। যেমন রানা প্লাজা, এটি এক ধরনের ভাবমূর্তির সংকট তৈরি করেছে। সারা দেশে জঙ্গি ইস্যু আলোচনা যেভাবে পলিটিশিয়ানরা করছেন বা অনেকেই করছেন সিভিল সোসাইটির, সেটি হয়তো আন্তর্জাতিক বিশ্বে দেশের একটা ভাবমূর্তির সংকট তৈরি করছে। এরকম কোনো সংকট? দেখুন, এই রানা প্লাজা ব্যাপারটা আমি একটু বলি। আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে গার্মেন্টসগুলো কমপ্লায়েন্সের কথা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছিল, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, এবং পর্যায়ক্রম করে কিন্তু তারা করছিলেনও। কেননা গার্মেন্টস যখন শুরু হয়েছিল অফকোর্স এগুলি চিন্তাও করেন, স্টার্টিং যখন ছিল গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর, পর্যায়ক্রমে ওনারা কিন্তু করে আসছিলেন। এই দুর্ঘটনা সত্যি দুঃখজনক, এতগুলো মানুষ মারা গেছে, এটা কল্পনাও করার মতো না। আমরা তো আপনাদের মাধ্যমে লাইভ দেখেছি কিছু কর্মকাণ্ড, এটা সত্যি কথা, শুধু আমরা না সারা বিশ্ব দেখেছে। এটা সত্যি আমরা লজ্জিত, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে এতগুলো মানুষ মারা গেল, এই মানুষগুলো তো ফেরত পাওয়া যাবে না। হয়তো অর্থ দিচ্ছে, কিন্তু এই অর্থ দিয়ে তো মানুষ ফেরত পাওয়া যাবে না। হয়তো যিনি চলে গেছে তার পরিবারের সাময়িক কিছু হয়তো উপকার হবে, কিন্তু গার্মেন্টসগুলো কিন্তু আমার মনে হয় এই সুযোগে কম বেশি সব কিন্তু কমপ্লায়েন্স করতে বাধ্য। কেননা দেশি বিদেশি যে প্রেশার, এই প্রেশারে কিন্তু ওরা কমপ্লায়েন্স করে ফেলবেন। আমাদের যারা গার্মেন্টসের বন্ধু বান্ধব আছে তারা বলছে অলরেডি কমপ্লায়েন্স করবে। আর এতে করে কিন্তু অনেকগুলো জীবনের বিনিময় হলো গার্মেন্টসগুলি কিন্তু একটা স্ট্রিম লাইনে চলে আসবে। ওদের প্রোডাকশন বলেন, ওদের বিভিন্ন পরিস্থিতি বলেন, পরিবেশ বলেন, ওরা কিন্তু ঠিক করে নিয়ে আসবেন। আর আমাদের গার্মেন্টসের যে পটেনশিয়ালিটি, এটা কিন্তু ভুলার না। সারা বাংলাদেশে আমরা কিন্তু গর্ব করতে পারি, যারা গার্মেন্টস ওনার, এটা কিন্তু তাদের একার সম্পত্তি না, এটা আমাদের বাংলাদেশের সম্পত্তি বলা যায়। যে আমরা গর্ব করছি প্রতি 3 মাস পর পর যে বাংলাদেশ ব্যাংক নিজেদের রেকর্ড নিজেরা ভাঙছেন, যে রিজার্ভ ছাড়িয়ে যাচ্ছে, রিজার্ভ রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, এখন আছে $19 বিলিয়ন। এটা তো এমনি হয়নি। গার্মেন্টস বলেন কিংবা আমাদের ভাইরা যারা বাইরে আছেন, তাদের প্রবাসী ভাইদের পাঠানো টাকা দিয়ে তো আমরা অহংকার করছি। সো গার্মেন্টস ফ্যাক্টরি যেটা বলেন, এই গার্মেন্টস শিল্পটা শুধু তাদের একার নয়, এটা আমাদের সবারই। এটাকে সবারই, সরকার থেকে শুরু করে আমাদের সবারই নার্সিং করা উচিত। মিনাসির হোসেন, ঘটনা হচ্ছে যে আমরা ভাবমূর্তির কথা উনি বলছেন, আমাদের কিন্তু ভাবমূর্তির একটা বিরাট সংকট রয়েছে, এটা অস্বীকার করলে চলবে না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে আমি তখন যখন রানা প্লাজা হলো তার কিছুদিন পরে ইউএসএ ছিলাম, একটা কনফারেন্সে গিয়েছিলাম। তো আমার হোটেলের যে বেল বয় থেকে আরম্ভ করে অবভিয়াসলি সবাই জিজ্ঞাসা করে যে তোমার দেশ কোথায়। যখন ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে দোকান বাজারে, যখন বাংলাদেশ, ও দ্যাট কান্ট্রি ওয়ার দি বিল্ডিং কোলাপসড এন্ড মোর দেন 1000 পিপল ডাইড, হরিবল। এই যে একটা এক্সপ্রেশন, ওই সময় থাকা অবস্থায় আমি দেখলাম একটা ক্যানেডিয়ান একটা পত্রিকার একটা ইয়েতে, আমি বোধহয় কি ফেসবুকে না কোন জায়গায় দেখলাম মনে হয়, দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড ক্যানাডার একটা ইয়েতে, যে দোকানে লেখা আছে দিস স্টোর ডাজন্ট বিলং এনি বাংলাদেশি প্রোডাক্ট। তো এটা তো আমাদের অতিক্রম করতে হচ্ছে, এটা ফেস করতে হচ্ছে। দুর্নীতির ব্যাপারে আমাদের অনেক দুর্নাম হয়েছে বিভিন্ন সময়, এই গভর্নমেন্টের সাকসেসিভ গভর্নমেন্টের সময় হয়েছে বিভিন্ন সময়। তো এইগুলি কিন্তু আমাদের ভাবমূর্তিকে ডেফিনেটলি এফেক্ট করে। আমাদের অনেক পজিটিভ সাইড আছে, বলে যে দিস ইজ চ্যালেঞ্জিং নেশন, রেজিলিয়েন্স বেশি, এদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি অনেক বেশি, এবং এটা ইন্ডিজিনিয়াস, এটা এমন না যে বাইরের থেকে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। যেমন আপনার লুজিয়ানায় যখন বন্যা হলো, মানে ঘূর্ণিঝড় হলো, ইয়ে হলো, তখনও দেখা যায় আমেরিকার মতো জায়গায় কিন্তু লুটপাট হয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম খুব একটা হয় না। যেখানে ডিজাস্টার হয় মানুষ কিন্তু স্থানীয় লোক, কিন্তু এরকম যে ডিজাস্টার যেটা হলো রানা প্লাজা, একটু বলি আপনাকে, এরকম তো বিশ্বের অনেক জায়গায় এরকম টুকটাক ঘটনা ঘটে।
না না আমাদের হয়, কিন্তু যেভাবে যেভাবে মিডিয়াতে আসছে এটা তো ওয়ার্ল্ড ইজ এক্সপোজ, আপনি সারা দুনিয়ার সামনে কম বেশি তো সব দেশেই হচ্ছে এরকম কিছু সেসব দেশ নিশ্চয়ই সাফার করছে। আমেরিকার মতো দেশে দেখেন যে একজন গেল যে স্কুলে গিয়ে 20-30টা বাচ্চা মেরে ফেললো, তাই না? এরকম তো আছে, বিশ্বের সবখানে কম বেশি আছে। না না আমি ওটা অস্বীকার কিন্তু এখন এটা তারা যেভাবে বিষয়টা ওই খবরটাকে যেভাবে ওয়ার্ল্ড মিডিয়া প্রেজেন্ট করে আমাদেরটা সেভাবে করে না, সেটাই এখানে আবার বলছি। পলিটিক্সও আছে। না, global আবার politics আছে, আছে, আমরা তো সেটা- politics সেটা- আমরাও তো আমাদের মিডিয়া তো মানে সবসময় হট নিউজ দিতে চায়, এবং আপনি দেখেছেন রানা প্লাজা প্রত্যেকটা মোমেন্টের লাইভ কভারেজ আসছে, তো সেইটা যেভাবে আসে হিউম্যান ডিজাস্টারটা তো আপনি ওইভাবে মানুষ যখন আতঙ্কিত, আপনি জাপানের যে নিউক্লিয়ার হলো সেখানেও দেখা গেছে মানুষ কিন্তু আতঙ্ক, মানুষ দৌড়চ্ছে, মানুষ পালাচ্ছে, এই জিনিসটা ওই সুনামির পরে। তো ঘটনাটা হচ্ছিল যে আমাদের দেশে উপর্যুপরি কয়েকটা ঘটনা হয়েছে, যেমন তাজরিনের ব্যাপারে, তাজরিনের মানুষ আগুন অনেক লোক 100-র উপরে লোক মারা গেছে, সেখানে কি হয়েছে, দরজা আটকে রেখেছে, গেট আটকে রেখেছে। এই যে জিনিসগুলো যখন আসে তখন পোপের মতো লোক বলে যে স্লেভ চলছে, তো এইগুলো আমাদের জন্য খুব সুখকর নয়। কিন্তু আমরা হয়তো বা আমরা যতভাবে প্রচার করা হয় ততখানি আমাদের দোষ নয়। টেররিজমকে আপনারা কি বাইরে ফেস করেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? যে টেররিজম মানে যেটা টেররিজম তো এখন জঙ্গি সমস্যা পৃথিবীতে মোটামুটি সারা পৃথিবী সব জুড়ে জায়গায় আছে, কিন্তু জুড়ে আছে। বাংলাদেশের এইটা অনেক সময় অনেকভাবে চিত্রায়িত হয়, এর পেছনে অনেক কিছু হয়তো কারণ থাকে, এটাকে এক্সপোজ করার জন্য কারো কারো হয়তো একটা যে কোনোভাবে হয়তো এই জন্য থাকে সেটা। কিন্তু টেররিজম এখন মোটামুটি সারা পৃথিবীতেই আপনি রয়েছে। যে আপনার সুইডেনে যে ইয়েটা হলো, যে লুনাটিক লোক যে বাচ্চাদের মেরে ফেললো, ওই সেটা তো আপনি যে কথা উনি বলছে যে স্কুলের ছাত্রদের মেরে ফেলছে, কিংবা সিনেমা হলে ঢুকে দেখাগুলো তারপর হচ্ছে, তারপরে আপনার আফ্রিকাতে তো হচ্ছে, সোমালিয়াতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো হয়তো তাদের এটা অনেক বেশি, কিন্তু ডেফিনেটলি এটা এফেক্ট করে। তো ঘটনা হচ্ছে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে উই মাস্ট প্রুভ যে উই আর সিনসিয়ার। কারণ লেবারে যারা কাজ করছে তারা হিউম্যান বিং, তারা পার্টনার ইন দ্য প্রসেস অফ দি প্রগ্রেস। সেখানে যাতে আমরা এটা প্রমাণ করতে পারি, আমাদের এন্টারপ্রেনিউর যারা রয়েছে, যারা যারা মালিক রয়েছে, তাদের কিন্তু সদিচ্ছার প্রমাণ দিতে হবে। এটা কিন্তু বাস্তবতা যে হ্যাঁ উই আর সিনসিয়ার, যে যাতে আমাদের নেগলিজেন্সের জন্য প্রাণহানি না হয়, এই জিনিসটা কিন্তু। তাহলে হয় কি, দোষটা এসে পড়ে ওনারদের উপরে, তখন মনে হয় যেন প্রফিটিয়ারিং থেকে আমরা করি, আমরা বেসিক যেটা রিকোয়ারমেন্ট, যেটা ডিম্যান্ড, সেটা হিউম্যান রাইট মানে মানুষের নিরাপত্তার কথা, সে কথা আমরা চিন্তা করি না। এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছিল যে আজকে ওয়ার্কিং কন্ডিশন চায়নাও কিন্তু আগে খুব ভালো ছিল না, এখন তারা উন্নত হয়েছে। আমাদেরকে কম্পিট করতে হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, এদের সেখানে তাদের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। আর এইরকম ডিজাস্টারগুলি আমাদের অ্যাভয়েড যে কোনোভাবেই করতে হবে। কারণ আপনি যদি দেখেন 1000 লোক একটা ফ্যাক্টরিতে একটা বিল্ডিং কোলাপস করে মরে গেছে, সেটা তো অ্যাকচুয়ালি কেউ ভালোভাবে নিতে পারবে না, এটা বাস্তবতা। এইটা আমাদের মেনে নিতে হবে। আমাদের যেটা করতে হবে সেলফ কন্ট্রোল, সেলফ আমাদের ইম্পোজ করতে হবে, নিজেরাই নিজেদের নিয়ন্ত্রক হতে হবে। যে আমি আমার ফ্যাক্টরি, আমার এখানে 1000 বা 5000 লোক কাজ করে, তার নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি কথা বলি, সেটা আপনার কথার সাথে একটু যোগ করি। যে ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, উনি কি চাবে যে ওনার গার্মেন্টসটা ধসে যাক? উনি কি চাবে যে, একটু বলি, উনি কি চাবে যে ওনার এই পরিশ্রম করে, এতদিনের পরিশ্রম করে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করেছে, এটা ধসে যাক কিংবা মিশে যাক? কিংবা ওনার ওয়ার্কাররা যে রুটি রুজি মেইন, এই ওয়ার্কারদের যারা যে রুটি রুজি মেইন, এই ওয়ার্কাররা কষ্টে থাকুক কিংবা বেতন না দিয়ে, এটা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেটা আমি বলছি না, একটু বলি, সেটা হলো যে এখন গভর্নমেন্ট তো গ্রাজুয়ালি ইনক্রিজ করেছে, ওদের ওয়েজেস ইনক্রিজ করছে। একটা পর্যায়ে এসে গার্মেন্টস মালিকদের সাথে খামখেয়ালিপনার কারণে তো হতে পারে যে না, আপনি খামখেয়ালি দেখুন এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, এর জন্য আমার প্রিকশন নেওয়ার দরকার। সেটা না, আমরা কিন্তু আমি অনেক মালিক পক্ষকে চিনি যারা গার্মেন্টস, আমি দেখেছি গার্মেন্টস যে ওয়ার্কার আছে ওদের সাথে বন্ধুর মতো আচরণ করে। ওরা প্রতি বছর পিকনিকে যায়, তাদের ফ্যামিলি সহ ওদের ফ্যামিলির সাথে এত মিলে মিশে থাকে।
ওখানে কোনো মালিক আর শ্রমিকের কোনো আর ডেভিয়েশন থাকে না। যদি আমি কয়েকটা জায়গায় দেখেছি, এখন সব ব্যবসায়, সব পেশায়, সব মানুষ আল্লাহর সৃষ্টি, সব তো একরকম হবে না, এক একজনের নেচার এক এক রকম হবে। তবে ম্যাক্সিমাম গার্মেন্টস ওনারা কিন্তু এইসব ব্যাপারে লজ্জিত, বিকজ তারা দেখেছে যে অ্যাক্সিডেন্টলি হোক, যাই হোক, কিংবা কিছুটা উদাসীনতার জন্য, উদাসীন নেগলিজেন্সির জন্য কিন্তু ওইটার জন্য হয়ে গেছে সেটাই। তো এটা কিন্তু হিউম্যান নেচার, অনেক সময় হিউম্যান নেচার এটা হয়ে যায়, বাট যেটা কাঙ্ক্ষিত না সেটাই হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে। এই কয়েকটা তাজরিন, রানা প্লাজা, নাহলে এই এক্সাম্পলগুলো আমরা এখানে কেন বলছি, এটা কাঙ্ক্ষিত না, এটা হয়ে গেছে। এটা আমি মনে করি এর থেকে, যদিও আমরা এখানে আলোচনা করছি যে সংকটের অভাব অফকোর্স আছে, কিন্তু আমার মনে করি যে আল্লাহ অনেক কিছুই করেন, হয়তো আমরা সবসময় বলি আল্লাহ আমাদের ভালোর জন্যই করেন। ইনশাল্লাহ যদি এতগুলো লোক মারা গেছে, ওদের জন্য আমাদের সবসময় সিম্পেথি আছে যে আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করে, সবসময় তাই দোয়া করে। এত কষ্টে মানুষ মারা গেছে, আর আমরা লাইভ দেখেছি এটা। মানে আমি তো কয়েকদিন কন্টিনিউ দেখার পরে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, মানে আই ওয়াজ ক্রাইং আউট। ইভেন লাস্টে আমার ওয়াইফ এসে ইয়েও বন্ধ করে দেয়, তুমি আর দেখো না, কষ্ট পাবা। দেখা যায় না তো এত কষ্ট, কারণ এই জায়গায় যদি আমি থাকতাম, চিন্তা করেন, কিংবা ওই যে অ্যাক্সিডেন্টটা হলো যদি মালিকটা থাকতো, কিংবা যাকে দোষারোপ করা হচ্ছে যে যে লোকটা বিল্ডিং বানিয়েছিল সাম রানা, ওই লোকটা তো মারা যেতে পারতো না, ও তো মানে নিচে ছিল। তো সরকার তো চেষ্টা করেছে যে শাস্তি দেওয়ার জন্য এবং সব কিছু স্ট্রিম লাইনে আনার জন্য। তো আমি মনে করি যে সব কিছু থেকে বেরিয়ে যদি আমরা সব রাজনীতিক দলগুলো আছে, সরকার আছে, এবং আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা সবাই মিলে যদি দেশটাকে আগায় নিয়ে যাই, ওই কে কি পন্থী এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। ইন্ডিয়াপন্থী, বাংলাদেশপন্থী না, তারপরে কি পাকিস্তানপন্থী, এগুলি না, বাংলাদেশি পন্থী হিসেবে আমাদের কাজ করতে হবে। কে কোন পন্থী ওই চিন্তা করে চলবে না। এক দেশ আরেক দেশকে চালাতে পারে না, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজের দ্বারাই চলতে হবে। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি নিজেরা চলার জন্য, কারোর হেল্প নিয়ে কিংবা কারোর কথা শুনে, কারোর সাজেশন নিয়ে চলার জন্য না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে, আমরা 16 কোটি মানুষ আছে, আমরা অবশ্যই ভালো করতে পারবো, আমি এটা মনে করি। অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছিল বাংলাদেশ একটা ইউনিক কান্ট্রি, এখানে অপরচুনিটিজ আর হিউজ। আপনি এই দেশটাকে এক সময় হেনরি কিসিঞ্জার বলেছিল মানে বটমলেস বাস্কেট, সেই ভাবমূর্তি নিয়ে আমরা শুরু করেছি। আজকে আমেরিকান অ্যাম্বাসেডর বলে যে বাংলাদেশ নট বটমলেস বাস্কেট, বরং বলছে এক্সেলেন্ট নেশন, হার্ড ওয়ার্কিং। এই যে এটা বাংলাদেশ সেটা অর্জন করেছে, এবং সেটা প্রাইভেট সেক্টরের গ্রোথের থেকে। প্রাইভেট সেক্টর যখন ইকোনমির চালিকা শক্তিতে পরিণত হয়েছে, তখন থেকে এই অ্যাচিভমেন্টটা হয়েছে। আজকে যেভাবে গার্মেন্টসে নীরবে বিপ্লব হয়েছে, যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, আপনি গাজীপুরে যান, আপনি ঢাকার বিভিন্ন অঞ্চলে যান, গ্রামের ভেতরে যান, দেখেন আপনি নীরবে সেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই জিনিসটা কিন্তু সরকার যে এত প্ল্যান করে দিয়েছে তা না, এইটা হচ্ছিল এই যে উদ্যোক্তা শ্রেণী, তারা বাংলাদেশকে এগিয়ে দিয়ে গেছে। যেটা বলা হয়েছিল অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, এটা রয়েছে। এর মধ্যে থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা, উদ্যোক্তারা, তারা কিন্তু সেখান থেকে কাজ করে নিয়ে আসছে। কিন্তু সেটি না থাকলে তো পরিস্থিতি আরো ভালো হতো, ডেফিনেটলি করছে। সেই জন্য আমরা কি চাই? আমরা চাই হচ্ছিল একটা এনাবেলিং এনভায়রনমেন্ট, আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার চাই, আমরা একটা পলিসি কন্টিনিউটি চাই। আমরা চাই যে সরকারের ভূমিকা হওয়া উচিত মানে হচ্ছিল ফেসিলিটেটর। আমরা লাইসেন্স রাজের মধ্যে থাকতে চাই না। আমরা 91 সালের থেকে যখন ইকোনমি ওপেন আপ হয়েছে সারা পৃথিবীতে, ভারতে হয়েছে, বাংলাদেশে হয়েছে, তখন থেকে ভারতে লাইসেন্স রাজের মানে ভার্চুয়ালি কিন্তু মানে শেষের সময়, কিন্তু আমরা আবার নতুন করে লাইসেন্স রাজের সৃষ্টি করতেছি। এটা রাজনৈতিক বিবেচনা অনেক কিছু হচ্ছে, কিন্তু এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের যদি আজকে মধ্যমায়ের দেশ করতে হয়। কারণ আমাদের কিন্তু সংকট কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে দেশটা ছোট, জায়গা কম, প্রচুর লোক, 16-17 কোটি লোক, এ থাকার জায়গা নেই। আপনি যেভাবে পপুলেশন গ্রোথ হচ্ছে, আপনি 10 বছর বা 15 বছর কথা চিন্তা করলে ঢাকা শহরে আপনি যে মানুষ দেখেন, এই মানুষগুলি যদি মানে দ্বিগুণ হয়ে যায়, তখন আপনি খালি চোখ বুঝে চিন্তা করবেন যে কী অবস্থা দাঁড়াবে। সেই জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, দি পলিসি মেকার্স, দি গভর্নমেন্ট, দ্য পলিটিশিয়ানস শুড
ক্রিয়েট অ্যান এনাবেলিং এনভায়রনমেন্ট, যাতে এই প্রাইভেট সেক্টর যে দেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসে সেটাকে জন্য এগিয়ে নিতে পারে এবং তার অভীষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে, সেই প্রচেষ্টা সবাইকে করতে হবে। আপনি কিছু যোগ করবেন? আর ওই শেষ কথা যেটা বলছি যে আমাদের আরও বেশি বেশি প্যাট্রিয়টিক হতে হবে, তা না হলে কিন্তু আমরা আগাতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো যে ব্যবসায়ীদের, আমাদের তো কোনো দল নেই। আমরা সবসময় বলি, আপনার অনুষ্ঠানে আগত তিনবার এসেছিলাম, বলছিলাম যে আমরা ব্যবসায়ীরা, আমরা মনে করি আমরা এন্টারপ্রেনার যারা আছি তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত রকম সময় আমরা চেষ্টা করব, শুধু যারা দেশ চালাবেন তারা আমাদেরকে সুযোগ সুবিধাগুলি তৈরি করে দিতে হবে। লাইসেন্স রাজের সময় তো দল না করলে সুবিধা হয় না, না ব্যবসা করা দেখুন, যায় না। এককালে ছিল তলিবিহীন ঝুড়ি বলা হতো, কিন্তু দেখেন গত বছরে বলা হচ্ছিল যে সারা বিশ্বে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি। তারা কিন্তু এটা প্রায় রেটিং করেছিল, তারপর থেকে শুরু হলো কিন্তু এই মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। সো আমি মনে করি যে আবার দেশ ঘুরে দাঁড়াবে। আর আমরা চাবো যে যারা রাজনীতি করেন তারা, সরকার বলেন, বিরোধী দল বলেন, সবাই মিলে আমাদেরকে ব্যবসা করার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর পরিস্থিতি তৈরি করে দিবেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 ডায়াল করে। আর চ্যানেলের পর্দার বাইরে ফেসবুকে, ইউটিউবে এবং তৃতীয়মাত্রা.com-এ তৃতীয় মাত্রার এই পর্বটি আপনারা দেখতে পারবেন। মোহাম্মদ হাবিবুল্লাহ ডন এবং নাসির হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী কথা বলছিলেন দুজন ব্যবসায়ী নেতা, এবং ঘুরে ফিরে ওই কথাই এসছে যে দেশপ্রেমটা থাকতে হবে এবং আমাদের দেশটিকে আমাদেরই গড়তে হবে, অন্য কারো উপরে নির্ভর করলে চলবে না। আকার ইঙ্গিতে কথা এসছে যে দেশটা চালাতেও আমাদেরকেই হবে, অন্য কেউ আমাদের দেশটাকে চালাবে না, এবং চালালে সেটি আমাদের জন্য কল্যাণকর যে কিছু হবে না সেটি মোটামুটি অনেকেই উপলব্ধি হয়তো করতে পারছেন। এবং এক ধরনের স্থিতিশীল রাজনৈতিক অবস্থা সবারই কাম্য, বিশেষ করে ব্যবসায়ীদের কাম্য। এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে রাজনীতিটা প্রাধান্য যেন না পায়, অর্থাৎ রাজনৈতিক বিবেচনাটা যেন কাজ না করে, সেটিতে নজর রাখতে হবে। সুশাসনের কথা ঘুরে ফিরে আসছে এবং এটি থাকবেই, সুশাসনটা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নীতির ধারাবাহিকতা থাকতে হবে। শুধুমাত্র এক ধরনের নীতিগত সহায়তারই প্রধানত চাওয়া, সেই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, সেটিও বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, এই জায়গাটাতে আরও বেশি নজর দেওয়া দরকার বলে ওনারা মনে করেন। সেই সঙ্গে ব্যবসা করবার জন্য, বিনিয়োগ করবার জন্য ব্যাংক ঋণের যে সুদের হার সেটি কমিয়ে আনবার ক্ষেত্রে ওনারা দুজনই যদিও ব্যাংকের মালিকানার সঙ্গে যুক্ত, তারপরে ওনারা মনে করেন যে এটি কমিয়ে আনা দরকার। সেক্ষেত্রে অবশ্য ওনাদের অন্য রকমের পরামর্শ আছে, কিন্তু নীতি নির্ধারকরা বিবেচনা করে দেখবেন যে সেটি কীভাবে আরও কমিয়ে আনা যায়। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।